অ্যাকর্ডিং টু হিউম্যান রাইট ওয়াচ 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে 600টির বেশি গুমের ঘটনা ঘটেছে। 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দ্বারা সারা দেশে 755 জনকে জঙ্গি এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে গানফাইট এবং শুটআউটের মাধ্যমে নিহত করা হয়। হাসিনা তাদের পুলিশ বাহিনীকে ব্যবহার করে হয়রানি এবং চাঁদাবাজিকে লিগ্যালভাবে ইউজ করেছে এবং এর কারণে সারা বাংলাদেশে অনেক মানুষ ঘরছাড়া হয়েছে, অনেক মানুষ বছরের পর বছর পলাতক ছিল। রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে বলেন যে শেখ হাসিনার দুর্নীতির ফলে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের নির্বাচন কমিশন, বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। শেখ হাসিনা তার শাসনামলে সবসময় বলেছেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন, কিন্তু আমরা সবাই সহ সমালোচকরা সবাই জানি যে তিনি এই বিষয়ে কোনো সিরিয়াস পদক্ষেপ গ্রহণ করেননি। গত 5ই আগস্ট অবশেষে আমাদের স্বৈরশাসক হাসু আপার পতন ঘটেছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তো তার পালিয়ে যাওয়া এবং পতনের পিছনে কাজ করেছে ছোট্ট একটি ওয়ার্ড, যেটি হচ্ছে রাজাকার। রাজাকার বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত নাম। যদিও রাজাকার অর্থ স্বেচ্ছাসেবক, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করেছিল তাদেরকে রাজাকার নামে আখ্যায়িত করা হয়। বয়স 76, নাম শেখ হাসিনা। তিনি তার গত 15 বছরের শাসনামলে জনগণের থেকে যে বিষয়টি আমার মনে হয় সব থেকে বেশি ভেবেছেন সেটি হচ্ছে রাজাকার। আর এই রাজাকার শব্দটি তাকে আজকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। 1990 সালে সামরিক শাসন অর্থাৎ এরশাদের পতনের পিছনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছিল। 1996 সালে এরপরে ক্ষমতায় আসা হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা ক্ষমতায় আসে। এরপরে একটি বিষয়ে তিনি মার্কড হয়েছিলেন, যেটি হচ্ছে আধা সামরিক বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ইত্যাদির মাধ্যমে তিনি বিরোধী মতাবলম্বীদের উপর দমন নিপীড়ন শুরু করেন। অর্থাৎ তার বিরুদ্ধেই যে যেত তাকে গুম, খুন ইত্যাদির মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা করেন। যাই হোক, এইসব ছিল সেই সমস্ত কর্মকাণ্ড যা মানুষ দেখেছে, মানুষ অনুভব করেছে। তার দীর্ঘ 15 বছরের শাসনামলে মানুষ এমন এমন জিনিস অনুভব করেছে যেটি আগে মানুষ করেনি। মানুষের মতামতের অধিকার সম্পূর্ণভাবে প্রায় কেড়ে নেওয়া হয়েছিল। এমন একটি সিচুয়েশন দাঁড়িয়েছিল যে আপনি ফেসবুকে একটি কথা লিখতে গিয়ে 2 থেকে 3 বার ভাবতেন, 2 থেকে 3 বারের বেশিও হয়তো ভাবতে পারেন। এমন একটি সিচুয়েশন দাঁড়িয়েছিল যে আপনার মতামত প্রকাশের অধিকার সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছিল। 2024 ছিল এমন একটা সময় যে সময় শেখ হাসিনা তার সমস্ত সীমারেখা অতিক্রম করে এবং ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ে। 25 বছর বয়সী আবু সাইদ জানতেন যে বাংলাদেশে 18 মিলিয়ন বেকার যুবক রয়েছেন এবং তিনি এই জঘন্য পরিসংখ্যানের একটি অংশ। এই জন্য তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক হয়েছিলেন, যাকে 15 মিটার দূর থেকে পুলিশ গুলি করে হত্যা করে। তিনি সহ আরও অনেক ছাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারান এবং আন্দোলন আরও বেগবান হয়। এমতো অবস্থায় কোটা 56% থেকে নামিয়ে 7% করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কয়েক সমালোচকের হত্যা, বুদ্ধিজীবী কবরস্থায় 65টির বেশি গণকবর, মানুষকে রেখে রাষ্ট্রীয় সম্পদের জন্য কান্নাকাটি করা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। সরকারি রিপোর্ট মতেই বিক্ষোভ দমনে 280 জন মানুষকে হত্যা করা হয় এবং 1000-এর উপরে মানুষ, 1000-এর উপরে মানুষ আহত হয়। গত রবিবারেই সরকার পতনের এক দফা দাবিতে নিরাপত্তা বাহিনীর হামলায় প্রায় 90 জনের মতো মারা যায়। রবিবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রবিবার সন্ধ্যা 6টায় কারফিউ জারি করা হয় এবং পরবর্তী দিন অর্থাৎ সোমবার ভোররাত থেকে সশস্ত্র বাহিনী গোলাগুলি শুরু করে। গোলাগুলি শুরু করলেও একটি সময় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লাখো জনতা রাস্তায় নামতে শুরু করে, লং মার্চ টু ঢাকা সকলে বাস্তবায়ন করতে শুরু করে এবং দুপুরের দিকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের মাধ্যমে আমাদের ছাত্র জনতার আংশিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখনও কিন্তু আমাদের পূর্ণ বিজয় অর্জিত হয়নি। কেননা আমাদের পূর্ণ বিজয় তখনই অর্জিত হবে যখন এই ফ্যাসিস্ট একটা সিস্টেমের পতন ঘটবে। এটার জন্য আমাদের দরকার সকলকে সচেতন হওয়া। সকলকে সচেতন হওয়া কিভাবে? যে কোনো দল যেন আমাদের এই বিজয়টাকে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কাজে লাগাতে না পারে। আপনি একটি জিনিস চিন্তা করুন, আপনি এমন একটা ব্যবস্থা থেকে বের হইলেন যেই ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য আপনি একটা দীর্ঘ সময় ওয়েট করেছিলেন। দীর্ঘ সময় এরকম অনেক দল বাংলাদেশে উপস্থিত আছে যারা কিনা নিপীড়নের শিকার হয়েছে। তাদের এখন অনেক কর্মকাণ্ড সামনে আসতেছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি তাদের হাতে যদি ক্ষমতা যায়
আসলে আমাদের দেশের কতটা উন্নতি হইতে পারে কিংবা না পারে। এখন আপনি আমি হচ্ছে সাধারণ জনগণ, আমরাই নির্ধারণ করব কে সামনে ক্ষমতায় আসবে এবং আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের দেশ আবার একটি স্বৈরশাসনের দিকে এরকম একটি ক্রান্তি লগ্ন পার করবে। তো এই জন্য আমাদেরকে আমাদের ভোটাধিকারের সুষ্ঠু একটি প্রয়োগ করতে হবে। একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন গঠন হবে, কিন্তু একটা সময় না একটা সময় পরে অবশ্যই একটা ফেয়ার ইলেকশন হবে। সেই ফেয়ার ইলেকশনটা যাতে আমরা যথাযথভাবে কাজে লাগাইতে পারি, এই বিষয়ে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমাদেরকে সচেতন করতে হবে, আমাদের নিজেদেরকে বুঝতে হবে কে আমাদের জন্য ভালো হইতে পারে, কে খারাপ হইতে পারে। শুধুমাত্র চা পানি খাওয়ার জন্য একজনকে ভোট দিয়ে দিলাম, এই জিনিস থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আমাদেরকে বুঝতে শিখতে হবে, আমাদের নিজেদের বিষয়ে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।